সুদিবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা শেখ দীন মোহাম্মদ বৃত্তান্ত যে বইটি আমরা পড়ছি সেটার ১২তম চিঠি যেটা সেটা পড়েছিলাম এবং গত পর্বে যদিও আমি বলেছিলাম যে একটি ভিডিও হবে যেখানে এই পুরো চিঠিটা আমরা অ্যানালিসিস করব, কারণ একটি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, ২০ মিনিট ২৫ মিনিট পর্যন্ত চলে যাচ্ছে। আমি আসলে জানি না এত লম্বা ভিডিও আপনারা দেখতে পছন্দ করবেন কি না। তো সে কারণে আমি যেটা বলেছিলাম যে অ্যানালিসিস এবং ন্যারেশনের ভিডিওগুলো আলাদা আলাদাভাবে হবে এবং ১২তম চিঠির অ্যানালিসিস হয়তো এখন আসার কথা ছিল, কিন্তু আমি কিছু ব্যস্ততার কারণে সেই ভিডিওটি তৈরি করতে পারিনি। আজকে আমরা ১৩তম চিঠি যেটা সেটা পড়ব এবং আমার কাছে মনে হয় যে আমরা ন্যারেশন এবং যে অ্যানালিসিস দুটোর ভিডিও আলাদা আলাদা হলেই ভালো। একে তো ডিউরেশন কম হবে, বেশি লম্বা হবে না ভিডিওগুলো, এবং আমার মনে হয় সেটা আলাদা করে একরকম পাবলিশ করা উচিত বা আপলোড করা উচিত। যে আগে চিঠিগুলো শেষ করি, তারপর হয়তো ন্যারেশনগুলো, আই মিন অ্যানালিসিসগুলো, এক একটা চিঠি এবং প্রত্যেকটি ঘটনাবলী যেগুলো আমরা বইয়ে পড়ব সেগুলো এক ধরনের অ্যানালিসিস, সেটার ভিডিও আমরা আলাদাভাবে তৈরি করব। আমি চেষ্টা করব যতটুকু একরকম সিরিয়াল ধরে করা যায়, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে প্লেলিস্ট তৈরি করে দিব যেখানে ন্যারেশন এবং অ্যানালিসিস দুটো আলাদা আলাদা প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধা মতো আপনারা দেখতে পাবেন। তাহলে আজকে আমরা যে চিঠিটা পড়ব সেটি হচ্ছে ১৩তম চিঠি এবং এই চিঠির হেডলাইন হচ্ছে মুসলমানদের বিয়ের রীতিনীতি। তখনকার সময় মুসলমানদের যে বিয়ে হতো সেটার ব্যাপারে আজকে আমরা অনেক কিছু সম্ভবত জানতে যাচ্ছি এই চিঠি থেকে। তাহলে আর সময় নষ্ট না করে আমি ন্যারেশন শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চিঠি ১৩, মুসলমানদের বিয়ের রীতিনীতি। আমি এখন আপনাকে মুসলমানদের বিয়ে শাদীর রীতিনীতি সম্পর্কে বলবো। প্রাচ্যের রীতি অনুসারে এই অনুষ্ঠানগুলো সাধারণত খুব জাঁকজমকের সাথে আয়োজন করা হয়ে থাকে। যে তরুণ এবং তরুণীর মধ্যে বিয়ের আয়োজন হয় তাদের পিতামাতা প্রাথমিক আলাপ এবং বোঝাপড়া সেরে একটা দিনক্ষণ স্থির করে। তবে বর এবং কনে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না, বিয়ে সংক্রান্ত কোনো ব্যাপারে তাদের মতামত দিতে পারবে না। খুব কম বয়সেই তাদের বিয়ের জন্য প্রস্তুত হতে হয়। মেয়ের বয়স বড়জোর ১২, ছেলে ২-১ বছরের বড় হতে পারে। তাদের দুজনের পরিবার একই বংশের হতে হবে এবং একই পেশার হতে হবে। একজন তাঁতি কখনো অন্য কোনো পেশার লোকের কাছে মেয়ে বিয়ে দেয় না। সম্পন্ন লোকেরা বিয়ের সময় মোটা অঙ্কের টাকা খরচ করে, কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলো অত বেশি পারে না। কন্যাকে তার পোশাক এবং অলংকারের চেয়ে বেশি কিছু দেওয়া হয় না। কিছু কিছু ক্ষেত্রে পাত্রকে উপহার হিসেবে সম্পদ দেওয়া হয়, যেমন জমিজমার অংশ কিংবা ব্যবসার অংশ। কনের পরিবার তার সামর্থ্য অনুসারে দেওয়ার চেষ্টা করে যাতে তারা খেয়ে পরে বাঁচতে পারে। বর কনে দুপক্ষের মধ্যে যখন চূড়ান্ত সমঝোতা হয়ে যায় তখন প্রচলিত রীতি অনুসারে হাজামের মাধ্যমে জায়ফল নিয়ে আত্মীয় বন্ধুদের নিমন্ত্রণ পাঠানো হয়। নানা রঙের ফুল এবং সবুজ ডালপালা দিয়ে বর কনে দুপক্ষের বাড়ি সাজানো হয়। বাড়ির বাইরে একটা গ্যালারি তৈরি করে বাদক দলের বসার ব্যবস্থা করা হয়। একটু দূরে কিছু বেঞ্চি পেতে দেওয়া হয় নিচু জাতের লোকদের বসার জন্য। শামিয়ানার ভেতরে প্রবেশ করা কিংবা মঞ্চের কাছাকাছি আসার অনুমতি নেই তাদের। নিমন্ত্রিত আত্মীয় স্বজন এবং অতিথিরা আসতে শুরু করবে ধীরে ধীরে। তারা দূর থেকে ফুল আর লতাপাতায় সাজানো বাড়িটি দেখেই বুঝতে পারে কোনটি বিয়ে বাড়ি। সাজানো বিয়ে বাড়িটা অন্য সব বাড়ি থেকে আলাদা করে চিহ্নিত করা যায়। টানা ১ সপ্তাহ ধরে বিয়ে বাড়িতে আমোদ প্রমোদ চলতে থাকে। বর কনে দুপক্ষই তাদের নিজ পরিবারের শিশু কিশোরদের জন্য
বিয়েতে পরার উপযোগী লাল মসলিনের পোশাক কিনে দেয়। তবে বর ও কনের ক্ষেত্রে উপহার প্রদানের রীতিটা উল্টো হয়। কনের সমস্ত সাজ পোশাক পাঠানো হয় বরের বাড়ি থেকে, বরের সাজ পোশাক পাঠানো হয় কনের বাড়ি থেকে। উভয় পক্ষ যথোপযুক্তভাবে উভয় পক্ষের জন্য পোশাক এবং অলংকার উপহার দিয়ে থাকে। নির্দিষ্ট দিনে পালকিতে চড়ে বর আসে কনের বাড়িতে। বরের সাথে মশাল হাতে সারিবদ্ধভাবে বরযাত্রীরাও আসে। কনের বাড়ির লোকেরা পথেই তাদের বরণ করে বাড়িতে নিয়ে আসে। বর আসার পর অনুষ্ঠান শুরু হয় বাড়ির ভেতরে। যদি বাড়ি যথেষ্ট বড় না হয় এবং লোক সমাগম বেশি হয়, তাহলে বাড়ির কাছাকাছি কোনো খোলা চত্বরে শামিয়ানা টাঙিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শামিয়ানার মাঝখানে 7 ফুট উঁচু একটা চাঁদোয়া তৈরি করা হয়। সেই চাঁদোয়া বরফ শুভ্র মসলিন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। সেখানে চাঁদ, সূর্য, তারা ইত্যাদির প্রতিকৃতি দিয়ে সাজানো হয়। সেই চাঁদোয়ার নিচে বিছানা পেতে সেখানে নরম কুশন, বালিশ ইত্যাদি সাজিয়ে রাখা হয়। সেখানে সেজে গুজে বসে থাকে লাজুক বউটি। তার একটু দূরেই সঙ্গী সাথী নিয়ে বরের আসন। খানিক পর বাদক দল যখন বাদ্য বাজাতে শুরু করে, তখন বুঝতে হবে মৌলভী সাহেবের আগমন ঘটছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে বাদ্যবাজনা থেমে যাবে। চারদিকে নীরব নিস্তব্ধ হয়ে যাওয়ার পর মৌলভী সাহেব পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পাঠ করবেন। ধর্মগ্রন্থটি 4 জন 4 দিক থেকে ধরে রাখে। ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে তিনি বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেন। বর ও কনের মধ্যে আংটি বদল হয়। তারপর তাদেরকে একটা চাদরের মধ্যে আবৃত করে 2 প্রান্তে গিট দেওয়া হয়, যে গিট তাদের বিবাহ বন্ধনের প্রতীক। তারা যেন আজীবন পরস্পরের সাথে আবদ্ধ থাকে। তারপর মৌলানা সাহেব এক গ্লাস শরবত নিয়ে সেটার উপর দোয়া দরুদ পড়ে ফু দেন। সেই গ্লাস থেকে কনে 1 চুমুক শরবত পান করে, বর আরেক চুমুক পান করে। বর আবার তার সঙ্গীদের এগিয়ে দেয় 1 চুমুক পান করে তাদের দুজনকে আশীর্বাদ করার জন্য। সবাই নবদম্পতির সুখী জীবনের জন্য আশীর্বাদ করে খাওয়ার জন্য প্রস্তুত হয়। বিয়ের আয়োজনে কোরমা, পোলাও, মিষ্টান্ন সহ প্রচুর সুস্বাদু খাবার দাবারের ব্যবস্থা থাকে। খাওয়া শেষে নাচ গানের আয়োজন করা হয়। একদল নর্তকী মসলিন আর রেশমের পোশাক পরে নেচে গেয়ে অনুষ্ঠানে উপস্থিত সবার মনোরঞ্জন করে। আমোদ প্রমোদের পালা শেষ হওয়ার পর একটা রূপোর থালা সবার সামনে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকে সেখানে যে যার খুশি মতো কিছু পয়সা করি দেবে। সব টাকা জড়ো করে হাজামদের হাতে তুলে দেওয়া হবে তাদের সারা দিনের কাজের পারিশ্রমিক হিসেবে। সব আয়োজন সেরে বর কনে সব আয়োজন সেরে বর কনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বর এবং কনে আলাদা পালকিতে করে যায়। তাদের সাথে বরযাত্রীরা বাদ্য বাজনা বাজাতে বাজাতে এগিয়ে যাবে। সবার হাতে হাতে মশাল জ্বলতে থাকে এবং চলতে চলতে আতশবাজিও পোড়ানো হয়। অন্ধকার পথে সেই প্রজ্বলিত মশালের সারি আর আতশবাজির উৎসব এক অপূর্ব দৃশ্যের অবতারণা করে। বাড়িতে গিয়ে পৌঁছানোর পর মৌলানা সাহেব বর যাত্রীদের জাফরানের রং মেশানো সুগন্ধি জল ছিটিয়ে বরণ করে নেবে। এভাবেই বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিয়ের পর সমাজের উঁচু স্তরের ব্যবসায়ী কিংবা সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা কখনো বাড়ির বাইরে যায় না। যদি কোনো নারীকে বাইরে যেতে হয়, তাহলে পালকিতে চড়েই ঘর থেকে বের হতে হবে। সেই পালকি এমনভাবে ঢেকে নেওয়া হয় যেন কেউ বাইরে থেকে কিছু দেখতে না পায়।
ভারতবর্ষে সমাজের যে কোনো স্তরের মানুষ বিয়ের পর অন্তত 1 সপ্তাহ ঘর ছেড়ে বাইরে যায় না। তাদের স্ত্রীরাও বাইরে যায় না। বাইরের কেউ স্ত্রীকে দেখলে সেটাকে অসম্মানজনক বলে মনে করা হয়। তবে গরিব লোকেরা এই নিয়ম মেনে চলতে পারে না। জীবিকার তাগিদে তাদেরকে বের হতেই হয়। স্বামীর মৃত্যুর পর সকল সম্পত্তির মালিক হয় তার স্ত্রী। এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে হিন্দু মুসলমান উভয় ধর্মের লোকেরা স্ত্রীদের পর্দার আড়ালে হেরেমে রাখে, যেন তারা সাধারণের চোখে না পড়ে। হেরেম হলো নারীদের জন্য একটা নিরাপদ জায়গা, যেখানে বাইরের যুদ্ধ বিগ্রহ রক্তপাতের কোনো প্রভাব পড়ে না। একজন যুদ্ধবাজ সৈন্য তার প্রতিপক্ষকে নিষ্ঠুরভাবে হত্যা করলেও তার বাড়ির ভেতরে ঢুকে নিহতের স্ত্রীর মুখোমুখি হতে কুণ্ঠিত থাকে। তাহলে আজকে আমরা যতটুকু পড়লাম সেটা মূলত তখনকার সময় 200-250 বছর আগে বিয়ে কেমন হতো সেটার ব্যাপারে আমরা বেশ কিছু জানতে পারলাম। এখনকার সময়ের সাথে আসলে কতটুকু মিল আছে আমি জানি না, খুব বেশি মনে হচ্ছে না। আমি আসলে একটা জিনিস সত্যি কথা আপনাদেরকে বলি যে আমি কোনো সময় এগুলো খেয়াল করিনি যে এক একটা বিয়ের অনুষ্ঠানে কি হয় না হয়, রিচুয়ালসগুলো কি, এটা আমি কোনো সময় খেয়াল করিনি। করাটা উচিত ছিল, এখন আমি বুঝতে পারছি। কারণ সেটা যদি জানতাম তাহলে আজকে খুব ইজিলি আমি ডিফারেন্সিয়েট করতে পারতাম যে আসলে কতটুকু ডিফারেন্ট। কিন্তু আমি বুঝতে পারছি অনেক কিছুই এখান থেকে শুনে বা পড়ে, যে তখনকার সময় এই বিয়েগুলোকে অন্যভাবে দেখা হতো। আমাদের এখনকার সময় বিয়েগুলোকে যেরকম একটা কর্পোরেট ইভেন্টের মতো মনে হয়, আর মানে সেই রংটা নেই। সেই আগেরকার বিয়ে যদি আমি বলি, আমার ছোটো মামার বিয়ে 90-এর দশকের শেষের দিকে হয়েছিল। সেই বিয়েটা পরিবারের মধ্যেই, আমাদের নিজস্ব বাড়ি যেটা ছিল সেখানেই সব আয়োজন করা হয়েছিল। এবং তখনকার সময়ের যে গায়ে হলুদের যে আনন্দটা, যে ফুর্তিটা, আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর কোনো মানে ওকেশন, সেটাকে যে এইভাবে মানুষ এনজয় করে, গায়ে হলুদ বিয়ে এত সুন্দর করে মানুষ এনজয় করতো, সেটা বলার মতো না। আমি কি বলছি এটার অর্থ অনেকেই বুঝবেন যারা 90-এর দশকে বা তার শেষের দিকের যে সময়টা, বা 2000-এর শুরুর দিকে যে সময়টা, তখনও বিয়ে শাদিগুলো এরকমভাবে কর্পোরেটাইজড একরকম হয়ে যায়নি। তখনকার বিয়ের মতোই ছিল। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে আসলে সময়ের সাথে সাথে অনেকটাই আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যদিও ধর্মের যে নিয়মগুলো আছে সেগুলো সম্ভবত যা ছিল তাই রয়ে গেছে, কিন্তু এক একটা অনুষ্ঠান আপনি কিভাবে পালন করবেন সেটা আমার মনে হয় এক সমাজ থেকে আরেক সমাজে হয়তো পার্থক্য থাকে। তো এই চিঠি নিয়ে আমরা অ্যানালিসিস করব, সেটার আলাদা ভিডিও হবে, আমি আশা করি আপনারা সেটা দেখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি আজকে আমার ন্যারেশন ভালো লেগেছে। যদি আপনাদের আমার ন্যারেশন ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মতামতগুলো। তাহলে পরবর্তী পর্বে অবশ্যই দেখা হচ্ছে। আমরা আজকে 13তম চিঠিটা পড়েছিলাম। পরবর্তী পর্বে আমরা 14তম চিঠি সেটা আমি আপনাদের নামটা বলে দিই। ভারতীয় মুসলমানের চিকিৎসা এবং ধর্মকর্ম। মুসলমান যারা মূলত তাদের জন্য ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কিন্তু শুধুমাত্র মুসলমান নয়, আমাদের দেশের ইতিহাস নিয়ে, বাংলার ইতিহাস নিয়ে যাদের আগ্রহ আছে তারাও আসলে আমার মনে হয় যে এই চিঠি বা এই পুরো বইটার ব্যাপারে যথেষ্ট আগ্রহী হবে।